হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব, আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট। আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে অতি সহজে এক্সপ্লেন করা। আজকে যে বিষয়ে কথা হবে সেটি হলো এএলএল, অর্থাৎ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া। এএলএল কি, কেন হয়, এএলএল হলে কি কি সাইন সিমটমস প্রকাশ পায়, এএলএল এর ডায়াগনোসিস কীভাবে করা হয়, কি কি টেস্ট করা হয় এবং এএলএল এর কি ট্রিটমেন্ট আছে, সেই সমস্ত বিষয় আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই দেখে নেওয়া যাক এএলএল আসলে কি। এএলএল হলো একটা ব্লাড ক্যান্সারের একটা টাইপ, যেটি প্রধানত শিশুদের ক্ষেত্রে হয়। হ্যাঁ, এটা বড়দের ক্ষেত্রেও হতে পারে, তবে খুব কম ক্ষেত্রেই সেটা হয়, কিন্তু মেইনলি এটা শিশুদের মধ্যে খুব কমন। তো এএলএল কথাটির পুরো অর্থ হলো অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া অথবা অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকিমিয়া। অ্যাকিউট বলতে বোঝায় যে এটি খুব সাডেনলি ডেভেলপ করে, খুব বেশি দিনের ইন্টারভেল থাকে না। লিম্ফোব্লাস্টিক বা লিম্ফোসাইটিক বলতে বোঝায় যে বোন ম্যারোর মধ্যে যে লিম্ফয়েড সেলস থাকে, যার থেকে পরবর্তীকালে ম্যাচিওর লিম্ফোসাইট উৎপন্ন হয়, সেই সেল থেকে এই ব্লাড ক্যান্সারটি উৎপন্ন হয়। এবং লিউকিমিয়া কথাটির অর্থ আমরা জানি যে লিউকিমিয়া অর্থ হলো ব্লাড ক্যান্সার। সুতরাং শিশুদের ক্ষেত্রে এই ধরনের ক্যান্সারটি দেখা যায়, এটি মেইনলি শিশুদের ক্ষেত্রে দেখা যায়। তো এক্ষেত্রে হয় কি, এই যে বললাম যে লিম্ফয়েড সেল বোন ম্যারোর মধ্যে সাধারণত দুটো ধরনের স্টেম সেলস থাকে। খুব একদম প্রথমেই যে স্টেম সেলস থাকে তাকে বলা হয় যে প্লুরিপোটেন্ট স্টেম সেল। তা থেকে পরবর্তীকালে একদিকে মাইলয়েড স্টেম সেল তৈরি হয়, আরেকদিকে লিম্ফয়েড স্টেম সেল তৈরি হয়। মাইলয়েড স্টেম সেল থেকে বিভিন্ন রকম রক্তকণিকা, যেমন লোহিত রক্তকণিকা, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এই ধরনের সেলগুলি উৎপন্ন হয়। আর লিম্ফয়েড যে স্টেম সেলস থাকে তার থেকে পরবর্তীকালে লিম্ফোসাইট উৎপন্ন হয়। লিম্ফোসাইট দু ধরনের হয়, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের মেন যে কাজ সেটি হলো অ্যান্টিবডি প্রোডাকশানে হেল্প করা। এই অ্যান্টিবডি আমাদের শরীরে বিভিন্ন রকম অ্যান্টিজেন বা ফরেন ইনভেডার, ব্যাকটেরিয়া, ভাইরাস, বা বিভিন্ন রকম যে ফরেন সাবস্ট্যান্সেস যেগুলো আমাদের শরীরে প্রবেশ করে তাদের এগেনস্টে কাজ করে। আর টি লিম্ফোসাইটের মেন কাজ হলো কিন্তু সাইটোটক্সিক অথবা হেল্পার হিসেবে কাজ করা, অর্থাৎ সেল মিডিয়েটেড ইমিউনিটি, সেইটি ডেভেলপ করতে কিন্তু টি লিম্ফোসাইট কাজ করে। তো এই বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট যে প্রিমিটিভ সেলস, যে স্টেম সেল থেকে উৎপন্ন হয় তাকে বলে লিম্ফয়েড সেল। কোনো কারণে যদি এই লিম্ফয়েড সেলের, লিম্ফয়েড স্টেম সেলের প্রোডাকশন অতিরিক্ত হয়ে যায়, তখন কি হয় যে এই অতিরিক্ত লিম্ফয়েড স্টেম সেল বোন ম্যারোর ভিতরে জায়গা নিতে থাকে এবং একটা সময় এরকম আসে যখন বোন ম্যারোর মধ্যে প্রিডমিনেন্টলি এই লিম্ফয়েড সেলই ভর্তি হয়ে যায়। তার ফলে কি হয়, অন্যান্য যে নর্মাল যে সেলগুলি, যার থেকে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা উৎপন্ন হবে, সেই সমস্ত সেলের নাম্বার কমতে থাকে এবং তার জন্যই এই এএলএল বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়ার বিভিন্ন রকম সাইন সিমটম অর্থাৎ লক্ষণ প্রকাশ পায়। তো এএলএল এর ক্ষেত্রে কি কি লক্ষণ প্রকাশ পায় সেটা জানার আগে আমরা একটু সংক্ষেপে জেনে নিই যে এএলএল কি কি কারণে হতে পারে বা এর জন্য কি কি রিস্ক ফ্যাক্টর আছে। এএলএল এর জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেরকম কোনো স্পেসিফিক কারণ কিন্তু খুঁজে পাওয়া যায় না, তবে কিছু রিস্ক ফ্যাক্টর কাজ করে যেগুলি বিভিন্ন স্টাডিতে উঠে এসেছে। তার মধ্যে প্রিভিয়াস রেডিয়েশন এক্সপোজার, প্রিভিয়াস কোনো রেডিয়েশন এক্সপোজার, লার্জ ডোজে যদি রেডিয়েশন এক্সপোজার হয় তারপরে কিন্তু এএলএল ডেভেলপ করতে পারে। প্রিভিয়াস কোনো কেমোথেরাপি, সাপোজ অন্য কোনো ক্যান্সারের জন্য কেউ যদি কেমোথেরাপি পেয়ে থাকেন, পরবর্তীকালে কিন্তু তার সামান্য হলেও এএলএল ডেভেলপ করার একটা চান্স থাকে। তো এরকম প্রিভিয়াস কেমোথেরাপিউটিক এক্সপোজার বা রেডিয়েশন এক্সপোজার, এই ধরনের কোনো এক্সপোজার থাকলে পরবর্তীকালে এএলএল ডেভেলপ করতে পারে। কিছু কনজেনিটাল সিনড্রোম আছে যাদের ক্ষেত্রে দেখা যায় পরবর্তীকালে সেই কনজেনিটাল সিনড্রোমগুলি থাকলে পরবর্তীকালে তাদের কিন্তু এএলএল ডেভেলপ করতে পারে, যার মধ্যে খুব কমন একটি হলো ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম ছাড়াও আরও বিভিন্ন কিছু সিনড্রোম আছে, যার মধ্যে ফ্যাঙ্কনি সিনড্রোম আছে এবং আরও একটি কমন সিনড্রোম ক্লাইনফিল্টার সিনড্রোম। এই ক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে দেখা যায় এএলএল ডেভেলপ করার একটা চান্স থেকে যায়। এবার আমরা দেখব যে এএলএল বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়ার কি কি সাইন সিমটমস আছে। তো আমরা প্রথমেই জেনে নিলাম যে এএলএল এর ক্ষেত্রে কি হয়। এএলএল এর ক্ষেত্রে বোন ম্যারোর মধ্যে লিম্ফয়েড স্টেম সেলস যেগুলি আছে সেগুলির নাম্বার বাড়তে থাকে। প্রথমে বোন ম্যারোর মধ্যে এগুলি একদম ছড়িয়ে পড়ে,
তারপর আস্তে আস্তে সেগুলি কিন্তু পেরিফেরাল ব্লাডে আসতে থাকে, এবং একদম শেষের দিকে কি হয়, এই সেলগুলি কিন্তু পেরিফেরাল ব্লাড থেকে বিভিন্ন অর্গানে ইনফিলট্রেট করে, তার ফলে কিন্তু পরবর্তীকালে অর্গান ড্যামেজও হয়। তো খুব বেসিক যে সাইন সিমটমস তার মধ্যে হচ্ছে যে রক্তাল্পতাজনিত সাইন সিমটমসগুলি থাকে, যেমন দুর্বল লাগা, হ্যাঁ অল্প একটু হাঁটলেই হাঁপিয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, চামড়ার রং ফ্যাকাশে হয়ে আসা, এরকম বিভিন্ন রকম সিমটমস থাকতে পারে। জ্বর, সর্দি, কাশি, এইরকম সমস্যা থাকতে পারে, কোনো ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। আরেকটি সিমটমস অনেক সময় দেখা যায়, সেক্ষেত্রে কি হয়, যেহেতু বোন ম্যারোর মধ্যে এই ধরনের অ্যাবনর্মাল ব্লাস্ট সেল অতিরিক্ত হারে ভরতে থাকে, তো এই ধরনের বোন ম্যারোর মধ্যে ব্লাস্টের ইনফিল্ট্রেশনের জন্য কিন্তু পরবর্তীকালে বোন পেইন হতে পারে, অথবা বিভিন্ন বোনে পেইন হতে পারে, যার মধ্যে রিবসে হতে পারে, স্টারনামে পেইন হতে পারে। বাট এছাড়াও আমাদের শরীরে যে বিভিন্ন লিম্ফ নোড থাকে, যেগুলি সাধারণত এই সার্ভাইকাল রিজিয়নে থাকতে পারে, অ্যাক্সিলায় থাকতে পারে, এবং ইন্ট্রা অ্যাবডোমিনাল, ইন্ট্রাথোরাসিক, এরকম বিভিন্ন লিম্ফ নোড থাকে, তো সেইগুলিরও সোয়েলিং হতে পারে। তো সাধারণত দেখা যায় যে এই সার্ভাইকাল রিজিয়নে, অর্থাৎ এই গলার আশেপাশে ছোট ছোট চাকরির মতো সোয়েলিং হতে পারে, তো এটাও কিন্তু একটা ফিচার হতে পারে। আর আরেকটি ফিচার যেটি হলো প্লেটলেটের নাম্বার কমে আসার জন্য যে ফিচার্সটি ডেভেলপ করে, সেটা ব্লিডিং ডেভেলপ করতে পারে। সেটা যে কোনো স্থান থেকে, দাঁত থেকে, মাড়ি থেকে, নাক থেকে ব্লিডিং হতে পারে, ইউরিন বা স্টুলের মধ্যে ব্লিডিং হতে পারে, ইভেন শরীরে কোনো ইন্টারনাল অর্গানের মধ্যেও ব্লিডিং হতে পারে। তো এইগুলো মোটামুটিভাবে এএলএল এর সাইন সিমটমস আমরা জানলাম। এবার জানবো যে এএলএল এর জন্য কি কি টেস্ট করা হয়, অর্থাৎ এর ডায়াগনস্টিক ওয়ার্কআপের মধ্যে কি কি টেস্ট থাকে। একদম প্রথমেই যে টেস্টটি আসে সেটি হলো যে কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট এমন একটি টেস্ট যার মধ্যে কিন্তু হিমোগ্লোবিন থেকে শুরু করে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এই সমস্ত প্যারামিটারকে মেজার করা হয়, তাদের নাম্বার কীরকম আছে, তার সাথে তাদের কোনো স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেগুলোও বোঝা যায়। তো এই কমপ্লিট ব্লাড কাউন্টে দেখা যায় যে পেরিফেরাল ব্লাডে এই যে লিম্ফোব্লাস্ট বা অ্যাবনর্মাল যে ব্লাস্ট, সেই সেলটি কিন্তু অনেক বেশি পরিমাণে চলে আসতে থাকে। সাধারণত অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়ার ক্ষেত্রে এটি কিন্তু মোর দ্যান 20% হয়। এবং বোন ম্যারো অ্যাসপিরেশন বা বোন ম্যারো বায়োপসি যদি করা হয়, সেক্ষেত্রেও কিন্তু বোন ম্যারোর মধ্যে এই ধরনের লিম্ফোব্লাস্টের আধিক্য দেখা যায়, সেটাও কিন্তু 20%-এর বেশি হয়। বোন ম্যারো করতে পারি, এবং এরপরে বিভিন্ন রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করা যেতে পারে। এই কারণ এই এএলএল যে বললাম, যে এএলএল এর যে অ্যাবনর্মাল লিম্ফোব্লাস্টিক সেলস যেগুলি থাকে, সেগুলো বিভিন্ন অর্গানে ইনফিলট্রেট করে। তো ব্রেন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও কিন্তু ইনফিলট্রেট করার চান্স থাকে। সেগুলিকে অনেক সময় ডিটেক্ট করার জন্য বিভিন্ন রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, সিটি স্ক্যানের মতো ইনভেস্টিগেশন করা যেতে পারে। আরেকটি এএলএল এর ক্ষেত্রে একটি বিশেষ ফিচার হচ্ছে যে এই এএলএল এর সেল কিন্তু আমাদের যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে, অর্থাৎ আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডের চারপাশে যে ফ্লুইডের একটি আস্তরণ আছে, সেই ফ্লুইডকে বলা হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো এই এএলএল এর সেল কিন্তু ওই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে দিয়ে এক্সটেন্ড করতে পারে। সেজন্য সেরকম কোনো সাসপিশন থাকলে সেক্ষেত্রে কিন্তু সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এক্সামিনেশন করার প্রয়োজন হয়। তো তার জন্য কি করা হয়, লাম্বার পাংচার করা হয়, অর্থাৎ একটি নিডল ঢুকিয়ে স্পাইনের একটি বিশেষ লেভেল থেকে কিছুটা এই ফ্লুইডকে বের করা হয়, এবং এই ফ্লুইডকে বিভিন্ন রকম টেস্টিং করা হয় যে এর মধ্যে এই ধরনের কোনো অ্যাবনর্মাল সেল আছে কিনা। তো এই হলো মোটামুটিভাবে ইনভেস্টিগেশন। এবার আমরা সংক্ষেপে জানবো যে এর কী কী ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, বিভিন্ন রকম কেমোথেরাপিউটিক ড্রাগস দেওয়া হয়। এই কেমোথেরাপি বিভিন্ন স্টেজ থাকে, তার মধ্যে একদম প্রথমেই হচ্ছে ইন্ডাকশন থেরাপি। ইন্ডাকশন থেরাপির ক্ষেত্রে কি করা হয়, যে প্রথমেই ব্লাড এবং বোন ম্যারোতে যে ব্লাস্টগুলি আছে সেগুলিকে কিন্তু এক ধাক্কায় অনেকটা নামিয়ে আনা হয়, যাতে আনডিটেক্টেবল রেঞ্জে চলে আসে, অর্থাৎ নর্মাল চোখে হয়তো ধরা পড়বে না, সেই রকম লেভেলে নামিয়ে আনা হয় এই ইন্ডাকশন থেরাপির মাধ্যমে। ইন্ডাকশন থেরাপির পরেই চলে আসে হচ্ছে কনসলিডেশন থেরাপি। কনসলিডেশন থেরাপিতে কি হয়, আমি যেটা বললাম যে ইন্ডাকশন থেরাপিতে আনডিটেক্টেবল রেঞ্জের মধ্যে নামিয়ে আনা হয়, কিন্তু আনডিটেক্টেবল রেঞ্জে নামিয়ে আনলেও সেটি কিন্তু সম্পূর্ণভাবে এই অ্যাবনর্মাল সেল ফ্রি হয় না। কনসলিডেশন থেরাপির মাধ্যমে চেষ্টা করা হয় যাতে একদম সম্পূর্ণভাবেই বোন ম্যারো থেকে, এই বোন ম্যারো বা ব্লাড থেকে এই অ্যাবনর্মাল সেলটিকে সরিয়ে ফেলা যায়। এবং একদম শেষে তারপরে চলে আসে মেইনটেনেন্স থেরাপি, সেটা মোটামুটি 2-3 বছর ধরে চলতে পারে। সেক্ষেত্রে এটির সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যে রিল্যাপস প্রিভেনশন। রিল্যাপস বলতে বোঝায় একবার রোগটি কিওর হয়ে গেল, পরবর্তীকালে কিন্তু হঠাৎ করে আবার ডেভেলপ করতে পারে। তো এই যদি মেইনটেনেন্স থেরাপি নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে এই রিল্যাপস হওয়ার চান্সটি অনেক কমে আসে। এরপরে যে থেরাপিটা আসে সেটা রেডিওথেরাপি অনেক সময় দেওয়া যেতে পারে, অনেক সময় ইন্ট্রাথিকাল, অর্থাৎ যদি সিএনএস এর
ইনভলভমেন্ট সিএসএফ এর ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু ইন্ট্রাথিকাল অর্থাৎ লাম্বার পাংচার করে সেক্ষেত্রে সিএসএফ এর মধ্যে কেমোথেরাপিউটিক ড্রাগও দেওয়া যেতে পারে। এরপরে কিছু চলে আসি অ্যাডভান্স থেরাপিতে। অ্যাডভান্সড থেরাপিতে একটি হলো টার্গেটেড থেরাপি, সেক্ষেত্রে কোনো অ্যাবনর্মাল সেল কী ধরনের অ্যান্টিজেন এক্সপ্রেস করছে তার উপর বেস করে তার ট্রিটমেন্ট ঠিক করা হয়। একটি টাইপের ইমিউন থেরাপি যাকে বলা হয় কার-টি থেরাপি, কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল থেরাপি, যে ক্ষেত্রে কি করা হয় যে বডির থেকে প্রথমেই যে টি সেলস যেগুলি আছে টি লিম্ফোসাইট সেগুলিকে কালেক্ট করা হয়, তারপর সেই টি লিম্ফোসাইটকে অ্যাবনর্মাল সেলের এগেনস্টে প্রাইম করা হয়, অর্থাৎ সেই সেলের এগেনস্টে যাতে সেই টি লিম্ফোসাইট কাজ করতে পারে তার জন্য সেই টি লিম্ফোসাইটের কিছু জেনেটিক চেঞ্জ করা হয় এবং পরবর্তীকালে সেই টি লিম্ফোসাইটকে আবার শরীরে ইনফিউজ করা হয়। তার ফলে কি হয়, সেই জেনেটিক্যালি মডিফাইড টি লিম্ফোসাইটস যেগুলি থাকছে সেগুলি পরবর্তীকালে শরীরের মধ্যে অ্যাবনর্মাল লিম্ফোব্লাস্টকে কিল করতে সক্ষম হয়। তো মোটামুটিভাবে এই রকম বিভিন্ন থেরাপির অপশান আছে এবং কিন্তু যদি প্রপার টাইমে প্রপার ট্রিটমেন্ট নেওয়া যায় উইথ প্রপার ইনভেস্টিগেশন, হ্যাঁ, এবং এক্ষেত্রে ইনভেস্টিগেশনে আরও কিছু জেনেটিক টেস্টিংও থাকে, সেগুলি করা হয়, কারণ এই অনেক সময় এই থেরাপিউটিক গাইডলাইন ঠিক করতে যে কোন থেরাপি নেওয়া হবে এবং এর যে আউটকাম কী হবে ট্রিটমেন্টে সেটাও কিন্তু অ্যাসেস করতে বেশ কিছু জেনেটিক টেস্টিং, বেশ কিছু মলিকুলার টেস্টিংয়ের প্রয়োজন হয়। এই সব কিছু যদি ঠিক মতো নেওয়া যায় তাহলে কিন্তু এলএল এর ক্ষেত্রেও ট্রিটমেন্ট নিয়ে ভালো থাকা সম্ভব। তো আজকের ব্লগে আমরা দেখলাম এএলএল অর্থাৎ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া কি, কেন হয়, হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, এর কি কি ডায়াগনোসিস বা ডায়াগনোসিসের জন্য কি কি টেস্ট আমরা করতে পারি, এর কি কি ট্রিটমেন্ট অপশানস আছে, সেই সমস্ত বিষয়ে জানলাম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অন্যদের সাথে আপনি কিন্তু শেয়ারও করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আর সবশেষে যে কথাটা রোজ বলি আজও সেই কথাই বলবো যে সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।